15 আগস্টের মধ্যে পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ। স্বরাষ্ট্র উপদেষ্টার ইন্টারনেট বন্ধ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি আইসিটি উপদেষ্টার। দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং ডক্টর বিধান রায়ের শপথ। বঙ্গভবনে প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়বে বিএনপি, এনডিটিভিকে বলেছেন মির্জা ফখরুল। 9 বছর পর দেশে ফিরলেন সালাউদ্দিন আহমেদ, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে দুষলেন শেখ হাসিনা। সেন্ট মার্টিন দেয়ার অঙ্গীকারে ক্ষমতায় আসেনি সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 15 আগস্টের মধ্যে পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে তাকে চাকরি করতে অনিচ্ছুক বলে ধরে নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর রবিবারই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আরো জানাচ্ছেন জিয়া খান। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রথম অফিস করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। পুলিশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আইজিপি, ডিজি র্যাব ও ডিএমপি কমিশনারের সাথে। জনগণকে জানানো হয় পুলিশের গায়ে হাত না তোলার। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার করার আমরা প্রক্রিয়াটা করব, বিচার বিভাগ বিচার করবে। এর আগে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের জানান, পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে, গ্রেফতার করা হবে জনগণের ওপর গুলি চালাতে বাধ্য করা হুকুমদাতাদের। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশকে ব্যবহার করেছে কি, তাদেরকে ধরেন। অ্যান্ড আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড অ্যান্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, I will do that. আমি আপনাদেরকে প্রমিস করতেছি। আইজিপি মইনুল ইসলাম জানান, গেল কদিনে 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতের সংখ্যা 5 শতাধিক। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ জানিয়েছেন, মানুষের হয়রানি কমানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কেউ আইন ভাঙার চেষ্টা করলে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা। দেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার উপদেষ্টাদের সচিবালয়ের প্রথম কার্যদিবস নিয়ে রিশা নাসরুল্লাহ রিপোর্ট। শপথ নেয়ার পর রবিবার সচিবালয়ে অফিস করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি বৈঠকও করেন। সরকারের কর্ম পরিকল্পনা ও অগ্রাধিকার নিয়ে সাংবাদিকদের কাছে নিজেদের মতামত জানান দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। কর্মকর্তাদের বলছি, আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন, আর স্বচ্ছতা জবাবদিহিত রাখবেন। আমি বলি যে গভর্নর যদি নাও থাকে, ডেপুটি গভর্নর থাকে, বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন এগুলো আছে, পেমেন্ট সিস্টেমের জন্য তো গভর্নর দেখেন, ওরা করবে ওরা।
আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভুলগুলো হয় যার কারণে মানুষের হয়রানি হয়, হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এইটা যতটা মিনিমাইজ করা যায়। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ, পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা সেটা একটা চ্যালেঞ্জ। উপদেষ্টা পরিষদের কনিষ্ঠ 2 সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও কথা বলেন গণমাধ্যমের সাথে। নাহিদ ইসলাম জানান, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা হবে না। দেখুন, ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ করা এবং খাদ্যপণ্য ভেজাল মুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার কথা জানিয়েছেন উপদেষ্টারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা। গতকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। এদিকে আজই খুলছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের 8 বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতার পালনের মাধ্যমে শুরু হয় বঙ্গভবনের প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টার শপথ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শুরুতে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করেন। এর মধ্য দিয়ে তিনি দেশের 25তম প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন। দেশ বরেণ্য আইনজীবী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও জাতীয় অধ্যাপক সুফি আহমেদের সন্তান বর্তমান প্রধান বিচারপতি। আমি সুপ্রদীপ চাকমা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরো 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়। এর আগে গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 13 উপদেষ্টা শপথ নেন। এদিকে আরেক উপদেষ্টা ফারুক আজম যুক্তরাষ্ট্রে থাকায় এখনো শপথ নেননি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। গতকাল শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্টের নিজ দপ্তরে যান নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা প্রধান বিচারপতিকে অভিনন্দন জানালে তিনিও সবাইকে গণজাগরণের অভিনন্দন জানান। এদিকে নিজ দপ্তরে গণমাধ্যমের সাথে কথা বলেন নতুন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, গণজাগরণ হয়েছে সমস্ত অন্যায় অনিয়মের বিরুদ্ধে। মানুষের অধিকার রক্ষায় কাজ করবে সর্বোচ্চ আদালত। হাইকোর্ট বিভাগও ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। জনগণকে সুবিচার দিতে অ্যাটর্নি জেনারেল অফিসকে সংস্কার করা প্রয়োজন উল্লেখ করে তিনি আরো বলেন, বিচার কার্যে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পাশাপাশি বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করা হবে। বর্তমান আইন উপদেষ্টা বিচার বিভাগকে ঢেলে সাজাবেন বলেও প্রত্যাশা তার। দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনা যেটা, সেই চেতনাটাই মুক্তিযুদ্ধটাই হয়েছে সমস্ত অনিয়ম, অবিচার, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে, জনগণ জাগ্রত হয়েছে। একটা মাত্র সুপ্রিম কোর্ট বাংলাদেশে, হয় ভুরুঙ্গামারি থেকে অথবা তেঁতুলিয়া থেকে অথবা টেকনাফ থেকে বাংলাদেশের মানুষ একমাত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বছরের পর বছর তাদের মামলা যেভাবে চলে,
এভাবে চলা উচিত না। তাদের এদেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ন্যায় বিচার পাইতে গেলে যদি 20 বছর 30 বছর অপেক্ষা করতে হয়, এই অবস্থার অবসান হওয়া দরকার। আমি আমার সময়ের মধ্যে আমার যদি কোনো সুযোগ থাকে এই লাইনে আমি কাজ করব। আপনারা সহযোগিতা করার থাকলে আপনারা একটা সুপারিশ দিতে পারেন। প্রধান বিচারপতি নিয়োগে স্বস্তি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। গতকাল বঙ্গভবনে প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টার শপথ শেষে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে আমরা কাজ করে যাব। পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে। শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের বিশ্বাস, সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই। শেখ হাসিনা পদত্যাগ করেননি, সজীব ওয়াজেদ জয়ের এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এটি কোনো জবরদস্তি ছিল না, বিপ্লব ছিল। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার সরকারের সময় দেশের নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে পড়ায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে বলেও সাক্ষাৎকারে তুলে ধরেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়া, she is very sick. বিএনপি চেয়ারপারসন খুবই অসুস্থ, হাসপাতালে আছেন। তিনি মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি যদি শারীরিকভাবে ঠিক থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ট্রাভেল পাস নিয়ে নয়াদিল্লি থেকে বিমানযোগে গতকাল বেলা 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে বরণ করে নিতে বিমানবন্দরে জড়ো হন দলটির হাজারো নেতাকর্মী। তিনি বিমানবন্দর থেকে বের হলে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতাকর্মীরা। এরপর রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সালাউদ্দিন আহমেদ। এই সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না। ছাত্র জনতা নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দলমত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন। 62 দিন পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। আজকে মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি প্রায় 9 বছরেরও বেশি সময় নির্বাসন থেকে আপনাদের মাঝে আসতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে, এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে। এই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলোকে আমরা সুন্দরভাবে সংস্কার করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশের জনগণকে উপহার দিতে হবে। যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন বলে মনে করছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই বক্তব্য প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। নিজের মতামতের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে মনোবল অটুট রাখার নির্দেশনা দেন তিনি। জানিয়েছেন দেশে ফিরবেন শিগগিরই। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নীরবই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার দলের নেতাকর্মীদের কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে। দিশাহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত সাক্ষাৎকার আর বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তার এক সময় দেয়া বক্তব্যে কর্মীদের সাহসের বদলে বাড়িয়েছে মনোপীড়া, ডালপালা মেলেছে নানা গুজব গুঞ্জনের। আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। এমন ঘোলাটে এক পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ নীরব থাকার পর মুখ খুলেছেন শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে তিনি ব্যাখ্যা করেছেন পদত্যাগের প্রেক্ষাপট। বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিলে ক্ষমতায় থাকতে পারতেন। এই ধরনের বিদেশি শক্তি যেন প্রভাব বিস্তার না করতে পারে, সেজন্য সদ্য গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন তিনি। 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা এক শ্বেতাঙ্গের কাছ থেকে একটি প্রস্তাব পাওয়ার দাবি করেন। 2023 সালের 21 জুন বলেছিলেন, প্রস্তাব মতো বিমান ঘাঁটি করার অনুমতি দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই। নির্বাচন যখন সময় মতো হবে তখন হবে। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ হাসিনা বলেছেন, ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলায় লাশের মিছিল আর সহ্য করতে পারছিলেন না। তার দাবি, এই সিদ্ধান্ত না নিলে আরও লাশ পড়ত, সম্পদ ধ্বংস হতো। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বার্তায় শিগগিরই দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা। দাবি করেন, নিজে হেরে বাংলাদেশের জনগণকে জিতিয়ে গেছেন। জনগণের সমর্থনে ক্ষমতায় থাকলেও তারা যখন চায়নি, তখন নিজে থেকে সরে যাবার দাবিও করেন তিনি। দেশে থাকা নেতাকর্মীদের মনোবল না হারানোর অভয় দিয়ে বলেছেন, আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে। এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার অন্য কোনো দেশে আশ্রয়ের ইতিবাচক সাড়া না মেলায় আপাতত সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সূত্র উল্লেখ করে স্থানীয় সম্প্রচার মাধ্যম নিউজ 18-এ জানানো হয়েছে, ভারতে রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী হিসেবে থাকতে পারবেন না শেখ হাসিনা। তাকে থাকতে হবে ভিসার অনুমোদন প্রক্রিয়া মেনে। আপাতত তাকে নয়াদিল্লির কাছেই কোনো সেফ হাউসে রাখার ব্যবস্থা করেছে ভারত সরকার। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর কোনো দেশকে দেওয়ার অঙ্গীকার করে সরকার ক্ষমতায় আসেনি বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল তিনি জানান, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র, ভারত সহ সব দেশের সাথে সুসম্পর্ক রাখবে, কারো পক্ষের হবে না। আইন মন্ত্রণালয় বললেই শেখ হাসিনাকে ফেরত আনতে সরকার ভারতকে চিঠি দেবে বলে জানান এই উপদেষ্টা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দায়িত্ব নেয়ার পর রবিবার প্রথম সংবাদ সম্মেলন করেন নবনিযুক্ত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনাই অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ। এরপর সরকার একটি কর্মসূচি প্রণয়ন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। তাই এখনই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন তা বলা যাবে না বলে জানান তিনি। বলেন, কোন দেশকে অঙ্গীকার করে দায়িত্ব নেননি তারা। বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইকলি। পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়েও। এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। কাউন্সিলের মিটিংয়ে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো যে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। ক্যাবিনেট সচিবালয়ে খোঁজ করলে হয়তো জানতে পারবেন কালকে, কারণ এটা নর্মালি পদত্যাগপত্র গ্রহণের পর অনুমোদন করার পরে এটা ফাইনাল কাস্টোডিয়ান হচ্ছে ক্যাবিনেট ডিভিশন। কোনো বিশেষ দেশের সাথে সম্পর্ক গড়বে না বলেও জানান তিনি। এই সরকারকে এভাবে যদি কেউ চিত্রিত করতে যায় যে কোনো এক দিকের, এটার কোনো মানে নেই। এই সরকার একেবারেই সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর। কারোর সাথেই আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্স একটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই এবং আমাদের অন্যান্য পার্টনার যারা আছে, আপনি পশ্চিম ইউরোপ বলেন বা দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, পূর্ব এশিয়া বলেন, আমরা সবার সাথে স্মুথ এবং ভালো সম্পর্ক রাখতে চাই। বাংলাদেশের মানুষ যেন ভাবে যে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরা সেদিকেই সম্পর্কটা নিয়ে যেতে চাই এবং আমরা চাইব যে ভারত আমাদেরকে সেটাতে সহায়তা করুক। ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে আটক প্রবাসীদের
ছাড়াতে প্রধান উপদেষ্টা সরাসরি উদ্যোগ নেবেন বলে জানান তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে চেষ্টা করছে দুর্বৃত্তরা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনার পতন হলেও তার দোসররা নানা রকম চক্রান্তে লিপ্ত রয়েছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করা ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে। গোপীবাগের রামকৃষ্ণ মিশন পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ সময়ের আন্দোলনে যে সফলতা এসেছে তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিভিন্ন মন্দিরে, গির্জা, প্যাগোডা, এই সমস্ত যে স্থাপনা রয়েছে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরিস্থিতি বা ঝুঁকি তৈরি হয়েছিল। সেটিকে মাথায় রেখে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা যাতে এলাকা ভিত্তিক ভাগ হয়ে বিভিন্ন এই ধরনের যে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ধর্মীয় উপাসনালয় রয়েছে সেখানে যাই, সেখানে পাহারার ব্যবস্থা করি। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, পরিবর্তন করা হচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম। দায়িত্ব গ্রহণের পর রবিবার সচিবালয়ে প্রথম অফিস করেন যুব ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, ইনস্টিটিউটের নতুন নাম হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। আইসিসির গাইডলাইন মেনে বিসিবির কার্যক্রম পরিচালনার কথা জানান আসিফ মাহমুদ। মনির হোসেন খান জানাচ্ছেন বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার প্রথমবার সচিবালয়ে অফিস করেন আসিফ। এ সময় তাকে বরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ ও অন্যান্য কর্মকর্তারা। ক্রীড়া উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রথম দিনে 3টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার একটি জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে। দেশে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ নারী টি-20 বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে পড়েছে। এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করেছেন নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা। বিগত সরকারের সময়ে সবচেয়ে বেশি সমালোচিত ছিল কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আসিফ মাহমুদ সংস্কার চান পুরো সিস্টেমেরই। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও জানান, যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 15 আগস্টের মধ্যে পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারনেট বন্ধ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি আইসিটি উপদেষ্টার। দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং ডক্টর বিধান রায়ের শপথ। বঙ্গভবনের প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়বে বিএনপি, এনডিটিপিকে বলেছেন মির্জা ফখরুল। 9 বছর পর দেশে ফিরলেন সালাউদ্দিন আহমেদ, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রকে দুষলেন শেখ হাসিনা। সেন্ট মার্টিন দেয়ার অঙ্গীকারে ক্ষমতায় আসেনি সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টক। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাদেশের নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।